তপ্ত ভালোবাসা লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব ৮। রিত খান নামটা যেন একটা আতঙ্ক সবার জন্য এই মুহূর্তে। ভালো খারাপ দুই পক্ষই এই মুহূর্তে রিত খানকে ভয় পাচ্ছে জোরালোভাবে। জিশান শেখও তার দলবল ঠিক যতটা না ভয় পাচ্ছে তার চেয়েও বেশি ভয় পাচ্ছি আমি। কারণ জিশান শেখের হাত থেকে বাঁচার জন্য আমি রিত খানকে জড়িয়ে ধরে আছি আল্লাহ। রিত খান নামটা শোনার সাথে সাথে আমি ভূত দেখার মতো চমকে উঠি। অতিরিক্ত মাত্রায় শক্তের কারণে কিছুক্ষণ মত্ত হয়ে দাঁড়িয়ে থাকি রিত খানকে জড়িয়ে ধরা অবস্থায়। হুঁশ আসতেই ঝটপট করে দৌড়ে কিয়ারাকে জড়িয়ে ধরি ভয়ে। আবার জড়িয়ে ধরার পরপরই বর্ষাও আমাদের জড়িয়ে ধরে হকচকিয়ে। আমার হঠাৎ এমন করতে দেখে রেগে যায় রিত খান, আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় সাথে সাথে। হঠাৎ রিত খানের রং বদল করার মানে আমি তখন বুঝতে পারলাম না। ওনার এমন দৃষ্টির মানে বুঝতে পারি যে রিত খান আমাকে আমার ছেড়ে দেওয়াটাকে মোটেও পছন্দ হয়নি তার। তাই রেগে আমার দিকে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, আসিফ, আমার এই জায়গাটা পরিষ্কার চাই রাইট নাও। ইম্পির ছেলে ও তার সহপাঠীদের কি করবে সেটা তোর বিষয়, আই নিড আ স্পেস। রিত খান চিৎকার করে বলার সাথে সাথে আসিফ নম্র সুরে বলল, জি ভাই, ভয়েস। আসিফ নামক লোকটি কথাটা বলার সাথে সাথে বডিগার্ডগুলো দিয়ে জিসান এবং তার সহপাঠীকে একটা গাড়িতে উঠানো হয় ও তাদেরকে গাড়ি করে কোথায় নিয়ে যাওয়া হয় সেটা আমি জানি না। তবে যেইভাবে যাওয়া হচ্ছে তাতে এটা বুঝতে পারছি যে জিসান শেখ ও তাদের সহপাঠীদের কপালে খারাপ কিছুই ঘটবে অনায়াসে। এখানে ঘটে যাওয়া সবকিছু আমি কিয়াকে জড়িয়ে ধরে অবস্থায় আর চোখে তাকিয়ে দেখছিলাম ঠিকই, কিন্তু রিপ খান তখনও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। জিসান শেখও তাদের দলবল নিয়ে যাওয়াতে যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। সকালের জানে যান ফিরে আসে। কৃতজ্ঞতা জানাতে লাগলো রিত খানকে। রিত খানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তখনও রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, সবাইকে এক পলক দেখে কিছু না বলে নিজের গাড়িতে উঠে চলে যায় নিজ গন্তব্যে। ওনার যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস টানলাম। রিত খান চোখের সামনে থেকে যাওয়াতে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। জিসান শেখ থেকে রিত খান আরও ভয়ানক প্রাণী। রিত খানের আসল রূপের সাথে আমি পূর্ব পরিচিত, তাই ওনার সম্পর্কে আমার ভালো করে জানা আছে। তবে এত কিছুর মধ্যে এটা অন্তত বুঝতে পারি যে রিত খানের মনে নারী সমাজের জন্য যথেষ্ট পরিমাণের সম্মান আছে। রাত 10টা ছুঁই ছুঁই, রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে পড়ছি আমি, বর্ষা ও কিয়া। আমাদের পড়ার মধ্য দিয়ে হঠাৎ কেবল একজন আমার দরজায় কড়া নেড়ে ওঠে। দরজার শব্দ কানে আসতেই চমকে উঠে দরজার দিকে তাকাই। সবাই দরজার সামনে আশ্রমের কাশিম চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই আমরা তিনজন। এতটা রাতে চাচার কি কাজ হতে পারে সেটা ভেবে নিয়ে কাশিম চাচা আমাদের ওনার দিকে তাকাতে দেখে স্বাভাবিক ভঙ্গিতেই বলে যে আমাকে নাকি ফাদার ডেকেছে তার রুমে বিশেষ কাজের জন্য। কথাটা শুনতেই আমাদের তিনজনেরই কপাল কুঁচকে এলো। হঠাৎ এত রাতে ফাদার আমাদের কেন ডাকবে, কিন্তু কেন? যদি ফাদারের কোনো প্রয়োজন হয় তো ফাদার নিজেই আমাদের রুমে এসে কথা বলে যায়, তবুও আমাদের ডাকে না ওনার কক্ষে। 7-5 ভেবে নিয়ে চাচার পেছন পেছন যেতে থাকি ফাদারের রুমে। কি জন্য ডেকেছে সেটা দেখার জন্য। আমার গায়ে সাদা একটা পাঞ্জাবি স্টাইলে লং ড্রেস পরা, চুলগুলো এলোমেলো অবস্থায় খোপা করা। ধীর পায়ে ফাদারের অফিসে গিয়ে এগিয়ে যেতে দরজার সামনে দাঁড়িয়ে আরও কিছু ব্যক্তির কথা শুনলাম। হয়তো ফাদার ছাড়া আরও বেশ কয়েকজন রয়েছে ফাদারের সাথে। সংকোচ বোধ করতে করতে ধীর গতিতে ফাদারের অফিস দরজায় নক করি। আমার নক করার সাথে সাথে ফাদার ভেতর থেকে বলে ওঠে, কাম ইন তৃপ্তি। ফাদার হয়তো আমার অপেক্ষায় ছিলেন, তাই তো আর নক করার সাথে সাথেই ফাদার উত্তর করলো। আমি মাথা নিচু করে রুমকে ভেতরে ঢুকে কোনো দিকে না তাকিয়ে ফাদারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আস্তে করে বলে উঠি, জি ফাদার ডেকেছেন? হুম, তোমার সাথে কিছু কথা বলার জন্য ডেকেছিলাম। আজকে নাকি জিসান শেখ তোমাদের পথ আটকিয়ে দাঁড়িয়েছিল। জি ফাদার। হ্যাঁ, শুনেছি আমি। আচ্ছা, আর ভয় পেতে হবে না তোমাদের। জিসান শেখ তার উচিত শিক্ষা পেয়েছে। রিত খান তাদের শিক্ষা দিয়েছে। সাথে রিত খান আমাদের সঙ্গে একটা বড় ডিলও ফাইনাল করেছে। আর এজন্যই আজ রিত খান আমাদের আশ্রমে এসেছে। রিত খানের নামটি শোনার সাথে সাথে আমি ভয়ে চমকে উঠে পাশে তাকাই। রিত খানকে চোখের সামনে পেয়ে ও পায়ের ওপর দিয়ে বসে থাকতে দেখে ভয়ে সিটিয়ে যাই আমি। ওনার দিকে ভীত চোখে তাকাতে চোখ পড়ল ওনার ভয়ানক রাগে দৃষ্টিতে, যা টেবিলের উপর নিক্ষেপ করা। হয়তো কোনো কিছু নিয়ে প্রচন্ড রকম ভাবে রেগে আছে, তাই তো দাঁতে দাঁত চেপে বসে আছে রক্তচক্ষু নিয়ে। ওনার এমন রাগের কারণ বুঝতে না পেরে আবারও ভয় ভয় নজরে তাকাই ফাদারের দিকে। আমার ফাদারের দিকে তাকাতেই ফাদার বলে ওঠে, যাই হোক, মূল কথায় আসে তৃপ্তি। তোমাকে রিত খানের জন্য ডাকা হয়েছে। আজ থেকে রিত খান যা বলবে তোমাকে তাই শুনতে হবে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। একটা সময় হলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু এখন তুমি অনেক ছোট বলে তোমাকে যা বলা হবে তাই করতে হবে তোমাকে।
ফাদারের এমন কথায় কলিজা সহ কেঁপে ওঠে আমার। যাকে এতটা ভয় পাই তার সামনে কিভাবে থাকবো? আর এই বাজে লোকটা তো আমাকে এবার মেরেই ফেলবে যদি আমাকে একা পাইতো। কথাগুলো ভেবে নিয়ে ভীত গলায় বলি, কিন্তু ফাদার আমার কোনো কথা নয় তৃপ্তি। যা বলা হয়েছে তাই করতে হবে, তোমাকে কোনো রকম প্রশ্ন ছাড়াই। সাথে তোমার ফাদারের বাকি কথাগুলো শেষ করার আগেই হৃদ খান স্ট্রং হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, মিস্টার বার্ট, আপনার কথা যদি শেষ হয়ে থাকে আমি এবার রুমে যেতে চাই আপনার স্টুডেন্ট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মিস্টার খান, যান যান। ফাদারের হঠাৎ এমন আচরণে থমকে যায় আমি। এই কোন ফাদারকে দেখছি আমি? ফাদার এতটা সহজে একটা পরপুরুষের রুমে আমাকে পাঠিয়ে দিচ্ছে, তাও কোনো রকম আপত্তি ছাড়াই। আজকে আমার এই ফাদারকে বড্ড অচেনা লাগছে। মনে হচ্ছে আমি যে ফাদারকে চিনি সেই ফাদার আমার চেনা নয়, সে অন্য কেউ। মনে হচ্ছে আমি কোনো একটা মিথ্যার জালে ফেসে আছি ফাদার নামক ব্যক্তিটির মাধ্যমে। ফাদারের কথা মতো এক বুক কষ্টে জর্জরিত হয়ে হৃদ খানকে আশ্রমের একটা ভিআইপি রুমে নিয়ে যাই আমি। হৃদ খানকে নিয়ে রুমে ঢুকতেই ঠাস করে পেছন থেকে রুমের দরজা আটকে দেয় হৃদ খান। দরজার শব্দে চমকে উঠে পেছন ফিরে তাকাতেই হৃদ খানকে রুমের দরজা লাগাতে দেখে ভয়ে দৌড়ে গিয়ে দরজায় ধাক্কাতে লাগি রুমের দরজাটি খোলার জন্য, নিজেকে বাঁচানোর জন্য হৃদ খান থেকে। আমার শত চেষ্টার পরেও যখন দরজাটি খুলতে অসফল হই তখন আমি ভয়ে আর কষ্টে কেঁদে উঠি দরজায় ধাক্কাকৃত অবস্থায়। আমাকে এমন করতে দেখে হৃদ খান দরজার সামনেই থেকে গিয়ে রুমের সোফায় আরাম করে বসে, দুপা তুলে দেয় সামনের টি টেবিলের উপর। পরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে মনোযোগ সহকারে আমার কাণ্ড দেখতে লাগে যে আমি আর কি কি করতে পারি এখান থেকে ছোটার জন্য। আমি দরজাটি খুলতে ব্যর্থ হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ি কান্না করতে করতে। আমাকে কান্না করতে দেখে হৃদ খান আগের ন্যায় বসে আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কি ড্রামা লোড? ড্রামা শেষ করা আপনার, নাকি আরো কিছু বাকি আছে আপনার? হৃদ খানের এমন কথায় ভয়ে নিচের দিকে তাকিয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি আমি। আমার কোনো রকম হেলদোল না দেখে হৃদ খান আবারও বলে ওঠে, তো ম্যাডাম, আপনার যদি ড্রামা শেষ করা হয়ে থাকে তো আপনি আমার কাছে আসুন। আপনার সাথে আজ রাতে আমার অনেক কাজ, আর আপনার জন্যই তো আমার এত কিছু করা। আপনি আমার লাইফে যদি না আসতেন তাহলে হয়তো আমিও আপনার লাইফে আসতাম না। কিন্তু কি আর করার বলুন, আপনি তো জোরপূর্বক চলে এলেন আমার লাইফে, তাই আমাকেও বাধ্য হয়ে আপনার সাথে থাকতে হচ্ছে। কি করব বলুন, হিসাব নিকাশ মিলাতে হবে তো আপনার সাথে আমার, তাই না? আমি বেশ ছোট হওয়ায় হৃদ খানের এমন খেয়ালিপনার কথা মানে বুঝতে পারিনি তখন। এতটা অন্তত বুঝতে পেরেছিলাম যে আজকে রাতে আমার সাথে খারাপ কিছুই করবে অনায়াসেই, যা এই হৃদ খান আমার সাথে করে থাকবে। কোথায় থেকে কি হচ্ছিল তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কারণ একদিকে হঠাৎ করে ফাদারের এমন বদলে যাওয়াটা, সেই সাথে হৃদ খানের আমার জীবনের ঝড়ের মতো আসা, সবকিছু ছিল আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো, যা ঘুম ভেঙে গেলেই হয়তো সবটা ঠিক হয়ে যাবে এমন কিছু। তখন একটা মুহূর্তের জন্য এতটা অস্থির হয়ে পড়ি যে কি করব কিছু ভেবে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশে থাকা ফুলের টপটা হাতে নিয়ে প্রাণ শূন্য শক্তিতে সাথে সাথে হৃদ খানের দিকে ছুঁড়ে মারি। কারণ এই মুহূর্তে শুধু আমার মাথায় হৃদ খানের আমার সাথে করা সব কাণ্ডগুলোই মনে হচ্ছে, সাথে ওনার বলা আমাকে সমস্ত কথাগুলো। আমার আসমিক আক্রমণে হৃদ খান খানিকটা ভরকে গিয়ে দ্রুততার সঙ্গে সাথে সাথে পাশে ঝুঁকতে গিয়েও ওনার হাতের মধ্যে ফুলের টপটা লেগে যায় প্রচণ্ড বাজেভাবে, যার কারণে হৃদ খানের হাতটা কেটে গিয়ে সেখান থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগে ভীষণভাবে। হৃদ খান নিজের কাটা হাতটা ছেড়ে নিয়ে আমার দিকে তাকাই রক্তলাল চোখে, যার মানে হলো আমার এমন কাণ্ড ওনার মোটেও পছন্দ হয়নি। কিন্তু আমার কি করার? আমি ওনার এমন লাল লাল চোখে অপেক্ষা করে আবারও পাগলের মতো অন্য কোনো কিছু ফুলের টপ নিয়ে ওনার দিকে ছুঁড়ে মারতে নেই, তার আগে হৃদ খান দ্রুততার সঙ্গে এগিয়ে এসে আমার হাত থেকে ফুলের টপটা ফেলে দেয়। সাথে সাথে আমাকে ওনার কোলে তুলে নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে প্রাণপণ শক্তিতে। আমাকে বিছানায় ফেলার সাথে সাথে উনিও আমাকে উপর চেপে ধরে শক্ত করে, যার কারণে আমি শত চেষ্টা করেও বিন্দুমাত্র নড়াচড়া করতে পারিনি হৃদ খানের হাত থেকে বাঁধা অবস্থায়। আমি নড়াচড়া করতে না পেরে শব্দ করে কান্না করে বসি। এতে করে উনি আমার দিকে ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা আমি এখনো অবধি করিনি সেটা। আমাকে হিংস্রতায় নিয়ে যেও না তৃপ্তি, তাহলে সেই হিংস্রতার ভুক্তভোগী হতে হবে তোমাকে নিজেই। নিজের মাথাটা চালিও না। তুমি আমার কাছে এখনো সেফ আছো, কিন্তু আমার কথা মতো কাজ না করলে বেশিক্ষণ সেফ থাকবে না। ট্রাস্ট মি, তোমার সাথে কিছু ঘটলে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কারণ তুমি যাদের মানুষ ভালো ভাবো তারাই দুনিয়ার সবচেয়ে অমানুষ প্রাণী। তাই বলছি বেশি উড়াউড়ি করো না, সেটা আমার পছন্দ না। কারণ আমি মানুষ ভালো না, তাই ভালো কিছু কখনোই আমার কাছে আশা করিও না। যা বলি সেটা শুনে থাকবে, যা বলি করতে সেটা করবে, কোনো রকম কথা ছাড়াই।
কথাগুলো বলে আমাকে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে স্ট্রং হয়ে। আর আমি ওনার এমন সব কাজে বা কথায় মানে বুঝতে না পেরে জায়গার থেকে শুয়ে ফুঁপিয়ে কেঁদে উঠি। আমাকে পোপাতে দেখে উনি রাগে কটমট করতে করতে উচ্চস্বরে বলে ওঠে, মেয়েদের প্যাচ প্যাচ করে কান্নাটা আমার কোনো কালেই পছন্দ না। কান্নার হলে পরে নিজের রুমে বসে ইচ্ছে মতো কান্না করবে, কিন্তু আমার সামনে কখনোই কান্না করা যাবে না। ওনার এমন কথা মুহূর্তেই চুপ করে উঠে গিয়ে বসি। পরে ধীরগতিতে বিছানা থেকে নামতে যাব তার আগেই হৃদ খান নিষিদ্ধ সুরে বলে ওঠে, বিছানা থেকে এক পাও যেন নিচে না যায়। যদি যাই তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার পা টিপবে তুমি সারা রাত, তাই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। চুপচাপ পা টিপো, আমি ঘুমাবো। ওনার এমন কথায় আমি মুহূর্তেই চমকে উঠি। তার মানে ওনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমার সাথে শুধু ওনার সেবা করার জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল। আর আমি ওনাকে আঘাত করলাম কথাটা ভেবে আর চোখে হৃদ খানকে একবার দেখে নিয়ে আস্তে করে ওনার পায়ের কাছে বসে পা টিপতে থেকে আস্তে আস্তে। আর উনি আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। তবে হৃদ খানের পা দুটো অনেক বেশি সুন্দর, আমার চিন্তা ভাবনার বাহিরের সুন্দর। আর সুন্দর হবেই না বা কেন, হৃদ খান প্রাণীটাই যে অনেক সুন্দর। আমার এমন সব চিন্তা ভাবনার সাথে আমি মনোযোগ সহকারে ওনার পা দুটো অনেকক্ষণ ধরে টিপতে থাকি। ওনার পা টিপতে টিপতে আমার দুহাত ব্যথা হয়ে যাচ্ছে, তবুও থামতে বলছে না হৃদ খান। আমি অসহ্য হয়ে তারপরও টিপতে লাগলাম। হৃদ খানের পা টিপতে টিপতে ওনার পায়ের উপর থেকে কিছুটা প্যান্ট উপরে উঠে যায়, যার কারণে আমি ওনার খালি পায়ের উপর টিপতে গিয়ে আমার কাতুকুতু লাগছে ভীষণভাবে, যার কারণে আমি বারবার হেসে উঠছি। আর এক হাত দিয়ে অন্য হাত বারবার ঘষা দিচ্ছি। আমার এমন করে হেসে ওঠার কারণে হঠাৎ নড়াচড়া করে উঠে হৃদ খান, পরে ঘুমিয়ে চোখে আমার দিকে কপাল কুঁচকে তাকাতেই আমি অপরাধী কণ্ঠে বলে উঠি, আপনার পায়ে পশম তো অনেক বেশি, তাই তো আমার কাঁতো লাগছে বড্ড। সেই জন্যই তো আমি বারবার হাসছি। আমার এমন কথায় হৃদ খান একদৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে উঠে বসে আমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে খাপচি মেরে। আর আমি হৃদ খানের এমন আচরণে মুহূর্তেই পাথর মূর্তির মতো হয়ে যায় অতিরিক্ত শক্তের কারণে। বোবার মতো কিছুক্ষণ মত্ত হয়ে বসে থেকে হঠাৎ নড়ে চড়ে উঠি আমি, ওনার আমার কোলের উপর মাথা দিয়ে শোয়ার জন্য। নিজের কোল থেকে ওনার মাথাটা সরানোর চেষ্টা করতেই উনি নড়ে চড়ে উঠে আমার পেটের মধ্যে নিজের মুখ চেপে ধরেই সাথে সাথে নিজের দুহাতে আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিষিদ্ধ কণ্ঠে বলে ওঠে, ডিস্টার্ব করো না তো। এমনিতেও লাস্ট কিছুদিন যাবৎ আমার ঘুমের সমস্যা হচ্ছে তোমার জন্য, আর এখন আবারও শুরু করেছো, আমাকে ঘুমাতে দিবে না নাকি ঠিক করেছো? উনার আমার পেটের মধ্যে মুখ গুজেতেই আমি খিলখিল করে হেসে উঠি কাতুকুতুর জন্য। বড্ড বেশি কাতুকুতু লাগাই আমি হাসতে হাসতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি কি করছেন? আমার কাতুকুতু লাগছে তো, খারাপ মানুষ, আমাকে ছাড়ুন না বলছি। হাসতে হাসতে হৃদ খানকে হালকা ধাক্কা দিতেই কথাগুলো বলি আমি। আমার কিল কিল করে হাসির শব্দ শুনতেই হৃদ খান নিজের মাথাটা উপরে তুলে আবারও আমার হাসি মাখা মুখের দিকে তাকায় করুণ দৃষ্টিতে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরপরই করুণ কণ্ঠে বলে ওঠে, আমাকে বারবার ঘায়েল করে তুমি যে ছাড় পাবে তা কিন্তু মোটেও নয়। তাই ঘায়েল যত বেশি গাঢ় হবে তার যন্ত্রণা ততই বেশি বেদনাদায়ক হবে। আঘাত করবে আমাকে আর তার ব্যথা ভোগ করবে তুমি। ছোট বলে যে ছাড় পাবে তা কিন্তু হবার নয় সোনা। ওনার এমন নারপাজ বেখিয়ালি কথায় কিছুই বুঝে উঠতে পারিনি আমি। কোথায় থেকে কি বলছে সেটা বুঝতে না পেরে গোল গোল চোখে তেক করে তাকাই ওনার দিকে। আমাকে গোল গোল চোখে তাকাতে দেখে হৃদখান আবারও বলে ওঠে, কি যেন বললে তুমি তখন? আমি খারাপ মানুষ তাই তো? ঠিক বলেছ, আমি বাস খারাপ, তোমার চিন্তা ভাবনার বাহিরে খারাপ আমি। তাই তোমার এই খারাপ মানুষ নামটা আমি বেশ পছন্দ হয়েছে। আমি এই নামে আমাকে ডাকতে পারো, আমার কোনো সমস্যা নেই, ওকে? এবার আমাকে ঘুমাতে দাও, আর কোনো রকম ডিস্টার্ব চলবে না কিন্তু। কথাগুলো বলেই আবারও আগের ন্যায় ওনার মুখটা চেপে ধরে আমার পেটের মধ্যে। আর ওনার আমাকে এমন করে চেপে ধরায় মুহূর্তেই আমি কেঁপে কেঁপে উঠছি ওনার নিঃশ্বাসের গরম তাপে, যা আমার পেটের মধ্যে ওঠানামা করছে বারবার। আমি প্রকম্পিত অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলে উঠি, প্লিজ আমাকে যেতে দিন, আমি বর্ষা ও কেয়ার কাছে যাব। আমি এখানে থাকবো না, আমার ভয় করছে এখানে। এতটা ভয়ানক জায়গায় থেকেও তোমার ভয় করে না, আর আজকে তুমি সেফ জায়গায় আসো সেটা তোমার ভয় করছে? মানে? কিছু না, আপাতত এখান থেকে যেতে পারবে না তুমি, তাই চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমাবো। এমনিতেও বেশ কয়েকদিন যাবৎ ঘুমাতে পারছিলাম না তোমার জন্য। আর এখন যখন একটু শান্তিতে ঘুমটা আসছে, সেখানে তুমি ডিস্টার্ব কেন করছো? তোমার কি আমাকে সবকিছুতেই ডিস্টার্ব করাটা জরুরি? কেন এত জ্বালাও তুমি আমাকে? কি? ধমকে সুরে বলে ওঠে, এত কি কেন করছো পিচ্ছি একটা? যা বলছি তাই করো, আমার মাথায় হাত বুলিয়ে দাও চুপচাপ, নয়তো আমার যে খারাপ আর কেউ হবে না। কথা না বলে শুনলে কি হবে জানে তো তুমি পিচ্ছি? ওনার এমন ধমকের সুরে কথা বলা শুনে মুহূর্তেই চুপ করে যাই আমি।
কিছু বলতে গিয়েও বলতে পারি না ওনার ভয়ে। আমি খানিকটা ইতস্তত বোধ করতে করতে ওনার মাথায় হাত বুলাতে দিয়ে থাকে ধীরে ধীরে। তীব্র ঘুমের তাড়নায় আমি একটা সময় ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে ঘুমিয়ে পড়ি, ওনার উপর কপাল ঠেকিয়ে। সকালে ঘুম ভাঙতে আমি নিজেকে কারো বুকের উপর আবিষ্কার করি। প্রথমে আমি বুঝতে না পেরে স্বাভাবিক ভঙ্গিতে নড়ে চড়ে উঠে আবারও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি বর্ষা ভেবে। বর্ষা শরীরের তুলনায় অনেক বেশি শক্ত আর পরে মনে হয়। কপাল কুঁচকে ওই অবস্থায় ব্যক্তিটির উপরে হাত বোলাতে থাকে আর ঘুম ঘুম কণ্ঠে বলে উঠি, মেঘ বর্ষা, তুই হঠাৎ করে এত বড় আর শক্ত হলি কি করে রে? এতটাও শক্ত কেন তুই, যেমনটা ছেলে ছেলে ভাব? আমার কথায় হৃদ খান কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমার বুকে সারা রাত ঘুমিয়ে সকালে উঠে মেঘ বর্ষা হয়ে গেছে। ওয়াও! হৃদ খানের কণ্ঠ শুনে মুহূর্তেই ভুলে যাওয়া বিষয়গুলো একে একে মনে হতেই তড়িৎ গতিতে লাফিয়ে উঠে বসি ওনার বুকের উপর থেকে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেই ওনার উপর থেকে। কি করব বুঝতে না পেরে ইতস্তত বোধ করতে থাকি ওনার সামনে বসা থাকা অবস্থায়। আমাকে ইতস্তত বোধ করতে দেখে উনিও আমার সাথে সাথে বসে ওঠে। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে ওঠে, আপনাকে আমার সেবা করার জন্য এই রুমে এনেছিলাম আমি। আপনি আমার সেবা না করে উল্টো আমাকে নিজের সাথে নিজের সেবায় নিয়োজিত করে রেখেছেন সারা রাত। তা কি আপনি জানেন? ওনার এমন কথায় আমি কৌতূহল চোখে তাকাই ওনার দিকে। উনি আমার কি সেবায় করেছেন সেটাই জানার জন্য নিজের মাথা নাড়িয়ে অসম্মতি জানাই, যার অর্থ না আমি জানি না। আমাকে মাথা নাড়িয়ে অসম্মতি জানাতে দেখে উনি আমাকে ভেঙে ভেঙে বলে ওঠে, ওয়াও, তা জানবেন কেন আপনি? আর কথা ছিল আমার ঘুমানোর পর আপনি সারা রাত বসে বসে আমার সেবা করবেন লাগাতার। আপনি সেটা না করে উল্টো নিজে ঘুমিয়ে পড়েছেন আমার উপর। আচ্ছা, ঘুমানোটা পর্যন্ত না হয় ঠিকই ছিল, কিন্তু ঘুমের মধ্যে কেউ এতটা নড়াচড়া করে সিরিয়াসলি? আচ্ছা, তুমি কি রাতে বেডের উপর ঘুমাও নাকি যুদ্ধ করো? একদিনে আমার নাজেহাল অবস্থা করেছো তুমি, বাকি দিনগুলো কি করবে তুমি আমার সাথে? কতটা লাত্তি ঘুষে খেতে হয়েছে তোমার থেকে আমাকে এক রাতে, উফ! একবার বেডের এই মাথায় তো অন্যবার ওই মাথায়। ওনার এমন এমন বেদনাদায়ক কথাগুলো শুনে আমি অপরাধীর দৃষ্টিতে তাকাই ওনার দিকে। কারণ আমি জানি উনি সত্যি বলছে। এর আগে বর্ষা কিয়া মাদার আমাকে রোজ রোজ বলতো আমি নাকি ঘুমের মধ্যে অনেক বেশি নড়াচড়া করি, কিন্তু আমি তাদের কথা কখনো তেমন একটা গুরুত্ব সহকারে নেই নাই। কিন্তু আজ হৃদ খানের কথাই মনে হচ্ছে কেন যে আগে ওদের কথা বিশ্বাস করিনি, তার জন্য বড্ড আফসোস হচ্ছে। আমি অপরাধের দৃষ্টিতে ওনার দিকে তাকাতে তাকাতে আস্তে করে বেড থেকে নেমে পড়ি। পরে ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে ওনার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দরজার দিকে হাঁটতে থাকি বাহিরে যাওয়ার জন্য। কিন্তু দরজাটা বন্ধ থাকায় দরজার সামনে দাঁড়িয়ে পড়ি মাথা নিচু করে। আমার সকল কর্মকাণ্ড এতক্ষণ যাবৎ হৃদ খান শুক্র চোখে দেখছিল, কিন্তু আমি কিছু করতে চাইছি সেটা দেখার জন্য। বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরে বেডের উপর থেকে উঠে এসে দরজার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ চুপচাপ আমাকে দেখে নিয়ে কিছু একটা ভেবে চুপচাপ দরজাটি খুলে দেয় আমার দিকে তাকিয়ে থেকে। দরজাটি খোলা পেয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা নিচের রুমে দৌড় লাগায় চোখ মুখ হিচকে। আমাকে হৃদ খানের রুম থেকে বের হতে দেখে অনেকেই, তারা সবাই আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারিপাশ থেকে নানান সব কথা শুনতে হচ্ছে আমাকে হৃদ খানকে নিয়ে। সবার ধারণা আমি হৃদ খানের সাথে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে, যার কারণে ওনার সাথে একসঙ্গে রাত কাটিয়েছি আমি। আমার বয়সটা বিশেষ একটা না হলেও সবার নানান সব কথাই এতটা অন্তত বুঝতে পারি যে সবাই আমাকে খারাপ চোখে নিচ্ছে বাজে মন্তব্যের সাথে সাথে। সবাই আমাকে একটা ক্রিমিনাল মতো ট্রিট করছে। কথায় কথায় বাজে ইঙ্গিত দেওয়া, খারাপ আচরণ করা, আমাকে এড়িয়ে চড়া ইত্যাদি সব কর্মকাণ্ড করেছে বিগত দুদিন থেকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো ফাদার ও মাদার সবটা জানার পরেও তারা কিছুই বলছে না। আশ্রমের সদস্যদের তারাই আমাকে হৃদ খানের রুমে পাঠিয়েছিল এমন কিছু। প্রথম প্রথম তো বর্ষা ও কেয়া আমার উপর গাঢ় সন্দেহ করেছিল। আমাকে নানান সব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। সারা রাত কোথায় ছিলাম নিজের উত্তর জানাই, কোথায় ছিলাম হৃদ খানের সাথে সেটা। তাৎক্ষণিক আবারও প্রশ্ন ছুড়ে মারে যে হৃদ খানের সাথে সারা রাত কি করেছিলাম, কেন ছিলাম, ওদের কেন ডাকিনি ইত্যাদি। আমি কেহ বর্ষাকে সবটা খুলে বলতেই বুঝতে পারে আমার বলা প্রত্যেকটা কথা। বর্ষা আমার থেকে সবটা শোনার পর কেমন একটা যেন অস্থিরতা বোধ করছিল যে ফাদার আমার এমনটা কেন করলো আমার সাথে। আমাকে কেন হৃদ খানের রুমে একা পাঠালো থাকার জন্য? আর যদি কোনো কারণে পাঠিয়ে থাকে তাহলে পরে কেন খবর নেয়নি, বা আমাকে কেন হৃদ খানের রুমের থেকে আনানো হয়নি? আমার সাথে খারাপ কিছু তো ঘটতে পারতো। বর্ষার এমন সব চিন্তা ভাবনা করেই আমাকে রুমে রেখে একাই মাদারের সাথে কথা বলতে যায় আমার বিষয়ে। কিন্তু এতে আরো অবাক হতে হয় আমাদের কারণ বর্ষার কথা অনুযায়ী মাদার নাকি উল্টো বর্ষাকে বলেছে চুপ থাকতে ও নিজেও কাজে মন দিতে।
আমাকে নিয়ে যেন মাথা না ঘামালেও চলবে। মাদারের এমন অর্থহীন কথায় হতাশ হয়ে ফিরে আসে বর্ষা। মাদারের জবাবে বর্ষাকে হতাশ করলেও বর্ষার কারো সন্দেহপূর্ণতা রয়েছে ফাদার ও মাদারের প্রতি। কারণ আমার বয়সটা অপ্রাপ্ত হলেও বর্ষার বয়সটা ছিল প্রাপ্তবয়স্ক। তাই বর্ষা আমাদের থেকে আগেভাগে অনেকটাই বুঝে থাকতো সবসময়। তাই বর্ষা সেদিনের পর থেকে নিজের সন্দেহপূর্ণতার জন্য আমাকে আরও বেশি নিজের সাথে সাথে করে রাখে। সেই সাথে আশ্রমের মানুষের বাজে কথার উত্তরও দিতে হয় আমাদের 2 দিন ধরে। আর এই গত 2 দিন যাবৎ আশ্রমের বেশ মানুষ আমাকে এড়িয়ে চলাটা আমার জন্য ছিল বেশি হতাশজনক। কারণ আমি সবসময় বন্ধু মহলে থেকেছি। হঠাৎ করে সবার থেকে বিচ্যুত হয়ে যাওয়াটা ছিল আমার কাছে একটা শাস্তিমূলক কারাদণ্ড, যার জন্য আমি বরাবরই কষ্ট পেয়ে ও অপমানিত হয়েছিলাম সেই বন্ধু মহল থেকে। দুঃখে কষ্টে কান্নায় আমার বিগত 2 দিন কেটে যায়। আর এই 2 দিন যাবৎ হৃদ খানের সাথে আমার কোনো রকম দেখা হয়নি, কিন্তু ওই ব্যক্তিটাকে নিয়ে সবার কথা শুনেছি ঠিকই। আর এই সম্পূর্ণ কথাগুলো নিজের রুমে বসে বসে ভেবে নিই আমি। কথাগুলো ভেবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই ঘড়ির দিকে। বর্ষা ও কেয়া অনেকক্ষণ যাবৎ বাহিরে গেছে আমাকে রুমে বসিয়ে। এখন অব্দি আসার নাম নেই, বলে গেছে আমার জন্য নাকি খাবার আনতে যাচ্ছে। আমি রুমে বসে থাকতে, বাহিরে না যেতে, এটা বলে সেই অনেকক্ষণ ধরে বাহিরে রয়েছে দুজনই। আমি ঘড়ির দিকে তাকিয়ে থেকে বর্ষা ও কেয়ার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করি, মনস্থির করি ওদের জন্য। আমার এমন ঘড়ির দিকে তাকানোর মধ্যে দিয়ে হঠাৎ করে রুমের দরজাটি ঠাস করে উচ্চ শব্দ করে ওঠে। দরজা খোলার শব্দ কানে আসতেই চমকে উঠি আমি। বর্ষা ও কেয়া এসেছে ভেবে সাথে সাথে দরজার দিকে তাকাই আমি, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে আঁতকে উঠে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠি, এই আপনি এখানে? আমার এমন কথায় হৃদখান তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে, কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? ওনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে যায় আমার। তাই হিটহিটে মেজাজে বলে উঠি, হুম, ঠিক তাই। এখানে কেন এসেছেন? কেন, আসতে গেলে কি পারমিশন লাগবে তোমার? হ্যাঁ, নিতে হবে, খারাপ লোক। এই জানতো আপনি এখান থেকে? আমার কথায় হৃদ খান দায়সারা ভাব নিয়ে উত্তরে বলে ওঠে, ডাকছো খারাপ লোক আর বলছো ভালো কাজ করতে, সেটা কি করে হয় বলো? খারাপ লোক তো খারাপ কাজটাই করবে, তাই না? ভালোটা কি কি করে করবে বলো তো? ভালো মানুষের গুণ হয় সবার সাথে ভালো কথা শোনা। যেমনটা তুমি এখন বললে আমি এখান থেকে চলে যেতে। আমি ভালো হলে ঠিকই চলে যেতাম চুপচাপ। কিন্তু আফসোস, খারাপ লোক। তাই তো আপাতত যেতে পারছি না। এখান থেকে যেটা করতে এসেছি সেটা করি, তারপর এখান থেকে যাব। ওনার এমন কথার মুহূর্তে ভয়ে চুপসে যাই আমি। কারণ আমি এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম ওনার গুডনামির কথাগুলো। তাই আগের কথাগুলো মনে করে একটা শুকনো ঢোক গিলে ওনার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে থেকে ভয়ার্থ কণ্ঠে বলি, আপনি আমার সাথে এমন করছেন কেন? আর আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আপনি আমাকে এতটা শাস্তি দিচ্ছেন? আপনি জানেন আপনার জন্য আমাকে সবার কাছ থেকে কতটা বাজে কথা শুনতে হচ্ছে? সেই দিনের রাতের পর থেকে সবাই আমাকে কতটা খারাপ খারাপ কথা শোনাচ্ছে আমাকে, আপনাকে নিয়ে। আমি নাকি আপনার সাথে রাত কাটিয়েছি আপনার টাকার জন্য। কেন করেছেন আমার সাথে এত খারাপ, এতটা আচরণ? সম্পূর্ণ কথাগুলো আমাকে বলতে বলতে আমার চোখে টলমল করে পানিতে। তখন আমার 2 চোখ অশ্রুতে সিক্ত থাকলেও হৃদ খানের চোখে ছিল গাঢ় রহস্য। উনি আমার দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে রহস্যজনক ভাব নিয়ে বলে ওঠে, এটা তো আমি চেয়েছিলাম। ওনার এমন কথার মানে আমি কিছুই বুঝতে না পেরে বলে উঠি, মানে? উনি আবারও রহস্যময় ভাব নিয়ে বলে ওঠে, তোমাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে এই লাঞ্ছনার সাথে। এতে আমার কিছুই করার থাকবে না, কারণ আমি নিজেই চাই এমনটা হোক তোমার সাথে। আর এটা কেন চাই সেটাও তোমাকে বলতে বাধ্য নয়। এখন চুপচাপ চলো আমার সাথে। কথাটা বলে আমার হাত টেনে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। আমি ওনাকে নিজের হাত থেকে বাঁচানোর জন্য প্রাণপণ শক্তিতে ছোটার চেষ্টা করেই চলছি। তারপরও ওনার শক্তির সাথে বিন্দুমাত্র পেরে উঠছিলাম না। উনি আমাকে আশ্রমের সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল ওনার গাড়ির দিকে। আর আমি চিৎকার করেছিলাম ওনার হাত থেকে বাঁচার জন্য। আমার এমন কান্নায় আশ্রমের সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল, কেউ কিছু না না বলে। আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখে কোথাও থেকে বর্ষা ও কেয়া দৌড়ে আসে দাঁড়ায় হৃদ খানের সামনে। হৃদ খানের পথ আটকিয়ে পরে বর্ষা চোখ মুখ লাল করে সাহসী কণ্ঠে রেগে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি হৃদ খান বলে যেখানে সেখানে কুন্টামি করে বেড়াবেন, আর সেটা আমাদের মেনে নিতে হবে, সেটা কখনোই হবার নয়। আপনি তৃপ্তির হাতটা ছাড়ুন অসভ্য লোক, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বর্ষার এমন কথা হৃদ কানে দাঁতে দাঁত চেপে রেখে বলে ওঠেন, আল্লাহ জবান দিয়েছে বলে যেখানে সেখানে সেই জবান খরচ করবেন না মিস। বিশেষ করে আমার মতো লোকের সামনে তো নয়। কারণ এই জবানবন্দি করতে আপনার জিভটা ছিঁড়ে ফেলতেও আমার 2 মিনিটও সময় লাগবে না মিস।
আর আপনার থেকে কে খারাপ হতে পারে সেটা আমিও দেখতে চাই। কথাটা বলেই হৃদখান তার পেছনে থাকা আসিফকে ডেকে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, এই তুই মিসকে গাড়িতে তোল। জি ভাই। কথাটা বলেই হৃদখান আমাকে কোলে তুলে নেয় আর আসিফ নামক লোকটি বর্ষা ও কেয়াকে অন্য বডিগার্ড দিয়ে ধরিয়ে জোর করে অন্য একটি গাড়িতে তুলে নেয়। আমার এমন বিপদের মধ্যেও কেউ এগিয়ে আসেনি, সবাই হৃদখানে ভয়ে চুপ করে জায়গায় দাঁড়িয়েছিল। বন্ধ দরজার ভেতরে বসে আছি আমি, কেয়া ও বর্ষা। স্বাভাবিক অবস্থায় বসে আছি সেটা কিন্তু মোটেও নয়। হাত পা বাঁধা অবস্থায় বসিয়ে রেখেছে হৃদখান আমাদের চেয়ারের সাথে। বন্ধ দরজার ভেতরে বসিয়ে রাখলেও রুমটি কিন্তু অন্ধকার নয়, ভরপুর লাইটিং এর সাথে বসিয়ে রেখেছে আমাদেরকে হৃদখান বিশাল বড় একটি রুমের ভিতর। ঝাঁকজমক রুমটি দেখে মনে হচ্ছে এটি কোনো আলিশান বাড়ি হবে কারো, আর এই কাউকে হৃদখানই হবে, কারণ আমাদের চারিপাশে ভরপুর বডিগার্ড রয়েছে হৃদখানের। তাই আমি অনায়াসে বলতে পারি এটি হৃদখানের অন্য একটি বাড়ি। আমাদের তিনজনকে হৃদখান বিগত 3 ঘন্টা যাবৎ ধরে এই রুমটিতে বাঁধা অবস্থায় ফেলে রেখেছে, বন্দি দশায়। আমরা তিনজনে শুরুতে চটপট করতে করতে একটা সময় শান্ত হয়ে ক্লান্তিতে, আর আমাদের বেঁধে রেখে গুন্ডা মহাশয় মানে হৃদখান কোথায় আছে সেটা আপাতত বলতে পারছি না। বন্দি অবস্থায় বসে থাকতে থাকতে আমি একটা সময় ঘুমে চিমোতে থাকি। আমি ঘুমের ঘোরে টলে পড়তে হঠাৎই কেউ রুমের ভেতরে প্রবেশ করে ধূপধাপ পা ফেলে। আমি ঘুমের ঘোরে চমকে উঠে সেদিকে তাকাতেই চোখ পড়ল হৃদখানকে। উনি আমার সামনে দাঁড়িয়ে পাশ থেকে একটা বডিগার্ড এসে ওনাকে একটা চেয়ার এগিয়ে দেয় দ্রুততার সঙ্গে। উনি সেই চেয়ারটায় বসে পড়ে পায়ের উপর পা তুলে আমাকে উদ্দেশ্য করে প্রশ্নসিক্ত কণ্ঠে বলল, তো ম্যাডামদের ছটপট করা শেষ, নাকি আরো কিছুক্ষণ সময় লাগবে হাত পা নাড়াচাড়া করার জন্য, এখান থেকে ছাড়া পাওয়ার জন্য? ওনার এমন বেখিয়ালি কথায় আবারও ক্ষিপ্ত হয়ে আমরা তিনজনই। আর হব না বা কেন? উনি আমাদের জোর করে এখানে চেয়ারের সাথে বেঁধে রেখেছেন রুমের ভেতরে, আর আমরা নড়াচড়া করলেই দোষ। আর ওনার কথা অনুযায়ী উনি জোর করতে পারবে, আর আমরা নড়াচড়া করতেও পারবো না এখান থেকে ছুটবার জন্য। ওনার আমাদের জোর করে বেঁধে রাখাটা ছিল মহাকাজ, আর আমাদের নড়াচড়া ছিল মহাপাপ। উনার কথা বলাগুলো শুনে এই মুহূর্তেই রাগটা যেন মাথায় চেপে বসে। আমি সেই রাগে বসে হৃদখানকে কিছু বলতে যাব, তার আগে পাশ থেকে বর্ষা ক্ষিপ্ত স্বরে হৃদখানকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদখান, আপনার মনে হচ্ছে না আপনি আমাদের সাথে বেশি বেশি করছেন? আশ্রম থেকে তুলে এনে এখানে বেঁধে রেখেছেন জোর করে, তার সাথে ভয় দেখিয়ে চলছেন তৃপ্তিকে শুরু থেকে। আর এখন আপনি তৃপ্তির সাথে সাথে আমাদেরও ভয় দেখাতে চাইছেন, সেটা কেন করছেন আপনি আমাদের জানতে চাই আমরা। আপনার এত এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় মিস, এইটাই গেম। আর আমার এই গেমের প্রথম চালটাই হলো আপনার ফ্রেন্ডকে দিয়ে, মানে মিস তৃপ্তিকে দিয়ে। আর এখন আপনারা দুইজনই অংশীদার হয়ে গেছেন এই গেমের। ওনার এমন কথাই আমরা তিনজনই ঘাড় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থেকে একসঙ্গে বলে উঠি, মানে? ও, বেশ কৌতূহল দেখছি সবার চোখে। এরপর কি হয় সেটা নিয়ে, তাই তো? যাই হোক, তবে হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কিছু হতে চলেছে আপনাদের সাথে। হৃদখানের এমন ঘুরপাচ কথার কিছুই বুঝতে না পেরে ঘোর আপত্তি জানায় বর্ষা। তাই রাগে উত্তেজিত হয়ে উচ্চস্বরে বলে উঠেছে, আপনি আমাদের সাথে কি করতে চাইছেন সেটা স্পষ্ট ভাষায় কেন বলছেন না? কেন আটকে রেখেছেন আমাদের এখানে? হৃদখান বিরক্তিভাব প্রকাশ করে বর্ষাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনি বেশি চেঁচামেচি করেন মিস, যেটা আমার মোটেও পছন্দ না। সবসময় নিজের জবান কন্ট্রোলে রাখবেন মিস বর্ষা, আর নয়তো আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না। এখনটা যাতে না হয় আপনার জবানের সাথে সাথে নিজের জীবনটাও হারাতে হয় আপনাকে। বর্ষাকে শাসাতে দেখে আমি সাথে সাথে রাগান্বিত ফেস করে বলে উঠি, আপনি আমাদের মারতে চাইলে আপনাকেও আমরা ছেড়ে দিব না, খারাপ লোক। তোমাকে ছাড়তে কে বলেছে আমাকে? আমি তো চাই তুমি আমাকে ধরেই রাখো, আমি কিছু বলবো না তোমাকে। আর বাকি রইল তোমার ফ্রেন্ড বর্ষা, তারও ব্যবস্থা আমি করে রেখেছি আগে থেকেই। আজকের পর থেকে সেও কখনোই আর আমার সাথে চেঁচামেচি করে কথা বলতে পারবে না। কথাগুলো বলেই আসিফকে শব্দ করে ডেকে বলে, আমাকে আর কেয়াকে এই রুম থেকে নিয়ে যেতে, বর্ষাকে একা হৃদখানের সাথে রুমের ভিতর রেখে যেতে, সেই সাথে রুমের সবগুলো বডিগার্ডকেও বাহিরে চলে যেতে বলে। হৃদখানের এমন কথায় তখন কলিজা কেঁপে ওঠে আমাদের তিনজনেরই। হৃদখান বর্ষার সাথে খারাপ কিছু করবে এটা ভেবে আমরা তিনজনে চিৎকার করে ওনার কাছে বলছি এমন কিছু উনি বর্ষার সাথে না করতে। কিন্তু হৃদখান আমাদের কোনো কথাই পাত্তা না দিয়ে আমাকে এবং কেয়াকে রুম থেকে বের করে নেয় অন্য একটা রুমে নেওয়ার জন্য। আমরা রুম থেকে বের হতেই হৃদখান রুমের ভেতর থেকে দরজাটা আটকিয়ে দেয় উচ্চ শব্দ করে। আর আমাদের সাথে সাথে ভেতর থেকে বর্ষাও ননস্টপ চিৎকার করছে হৃদখানের হাত থেকে বাঁচার জন্য। কি মনে হচ্ছে হৃদখান কি করবে বর্ষার সাথে? যেটা সচরাচর মায়ের সাথে করার কথা ছিল সেটা কি হৃদখান বর্ষার সাথে করবে? কি কি মনে হচ্ছে তোমাদের? একটু কমেন্টে জানিও।
আর আরেকটা কথা সেইটা হলো যে অফিডিয়ান যে গল্পটা আছে না আর হচ্ছে তপ্ত ভালোবাসা এই ২ টার মধ্যে কোনটা তোমরা ১ ঘন্টা করে চাও? আমাকে একটু বলো। তাহলে আমি সেটাই ১ ঘন্টা করে দিব। হচ্ছে যদি কমেন্টে বেশি আছে তপ্ত ভালোবাসা তাহলে তপ্ত ভালোবাসায় ১ ঘন্টা করে দেব। আর যদি অফিডিয়ান আসে তাহলে অফিডিয়ান ১ ঘন্টা করে দেব। না হলে আমি সময় কুলাইতে পারতেছি না, বুঝছো?